বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। চা বাগানের শ্রমিকদের দুর্দশা কাটছে না। স্বাধীনতার পর থেকেই চা বাগানের শ্রমিকদের নানা রকম সমস্যায় সমাধান জড়িত। সরকার বদলেছে, নতুন সরকার এসছে, কিন্তু চা বাগানের সমস্যা সেই তিমিরেই পড়ে আছে। চা বাগানের শ্রমিকরা ঠিকমতো মাইনে পাচ্ছেন না, কারখানাগুলি ঠিকমতো চলছে না। কেন চলছে না এই বিষয়ে প্রশ্ন করতে কলকাতা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনে চা বাগানের শ্রমিক নেতৃত্ব জানালেন তাদের দুরবস্থার কথা। কিন্তু সরকারি নিয়ম মানছে না। নিয়ম না মানার জন্য চা বাগানের শ্রমিকদের দুর্দশা কোনোদিন মিটবে না, এমনই জানালেন চা বাগানের শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃত্বরা। একটা গরিব শ্রমিক যে রাত দিন খাটনি করছে চা বাগানে, কিন্তু আজকে দেখা যাচ্ছে সারা জীবনে যত টাকা কামাই করেছে তার একটা অংশ পিএফের জন্য জমা করা হয়, ওটা কিন্তু এখানে কোম্পানিরা জমা করছে না। তো ওইটা বলার জন্য আপনাদের কাছে এসেছি আমরা। তো আমি এখন নিবেদন করবো আমাদের যে সচিব আছে উনি দু চারটা কথা বললেন। এমএনসি কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা জানতে পারলাম। আমরা বেশ কিছু তথ্য নিয়ে গেছিলাম সেখানে, যেটা আমরা গত 2 বছর ধরে লড়াই করছি। আজকে আমরা প্রশ্ন করতে গিয়ে আমরা জানতে পারলাম পুলিশের কাছ থেকে যে ওনাদের কি কোনো ট্রেনিং স্লিপ আছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। আমরা তো আকাশ থেকে পড়লাম যে ওয়ার্কার 25 বছর 26 বছর ধরে কাজ করছে, অথচ আজকে বাগানের ম্যানেজমেন্ট এবং ডিরেক্টর ওয়ার্কার মানে মানতে রাজি না, যে ওয়ার্কার নয়। একটা ওয়ার্কার কি চায়, আমি চা বাগানে কাজ করছি, আমাকে পিএফ নাম্বার লাগবে। আর প্রত্যেকটা চা বাগানে সেন্ট্রাল কি বলবো ট্রেড ইউনিয়ন আছে, তারা কি করছে? আজকে ওয়ার্কার বছর পর বছর কাজ করে চলেছে, তাদেরকে ইমপ্লয়মেন্ট অ্যাক্ট এন্ড এমপ্লয়ি অ্যাক্ট 1952 অনুযায়ী পিএফ নাম্বার দেওয়ার কথা, কিন্তু আজকে দেখা গেল যারা বছর পর বছর কাজ করে চলেছে তাদেরকে পিএফ নাম্বার দেওয়া হচ্ছে না। একটা ওয়ার্কার যদি 10 বছর কাজ করে তাহলে কি তার পেনশন হয়, কিন্তু দেখা গেল যখন প্রথম থেকেই 12-14 বছর ম্যানেজমেন্ট এবং মালিক কেড়ে নিচ্ছে। কিন্তু দেখছি আমরা লেবার ডিপার্টমেন্ট এবং পিএফ ডিপার্টমেন্ট চা বাগানের সমস্যাটা স্বাধীনতার পর থেকেই চলছে, আগে কি ছিল জানা নেই, কিন্তু এত বছর হয়ে গেল সরকার পাল্টে, বিভিন্ন পলিটিক্যাল সিচুয়েশন পাল্টেছে, কিন্তু এই সমস্যাটা কোনো রকম সমাধান হচ্ছে না। সিনেমাতেও বারবার এসছে, এটা কি একটা পার্মানেন্ট স্টোরি হয়ে দাঁড়িয়েছে চা বাগানের সমস্যাটা? চা বাগানের সমস্যাটা যদি সরকার চায় তারা খুব ইজিলি দূর করতে পারে। তার জন্য যেটা দরকার আছে সেটা সরকার যে নিজে নিজে নিয়ম বানিয়েছে, নিজের কানুন বের করেছে, আইন বের করেছে, সেগুলোকে যাতে ফলো করে। যদি সেটা করে তাহলে ইজিলি সমস্যাটার সমাধান হবে। তো সেটা আমরা চাইছি, সেটা তারা করবে। কিন্তু সেটা তো হচ্ছে না। এই সব 3টে টার্ম গেলে এই সরকারে তাও তো হচ্ছে না। তাহলে কি হবে আলটিমেট রেজাল্টটা? কি দাঁড়াবে আলটিমেটলি যে রেজাল্টটা হবে সেটা আছে কি, চা বাগানের যদি সরকার সিরিয়াস থাকে, আইদার তাদেরকে বলতে হবে আমরা চা শ্রমিকদের ব্যাপারে চিন্তা করব না। 3.5 লক্ষ লোক আছে ওখানে, মানে ওয়ার্কার আছে, তারপরে তাদের ফ্যামিলি আছে, প্রায় 10 লক্ষের উপরে পপুলেশন আছে, আমরা তাদের নিয়ে কিচ্ছু করব না। তাহলে মানে তাদেরকে সবাইকে আইদার ডেস্টিনেশনে যেতে হবে, মাইগ্রেশন করতে হবে, মরতে হবে। আর নালে সরকারকে বলতে হবে কি আমরা এই ব্যাপারে কিছু সিরিয়াসলি করব। তো পুরো চা বাগানের যে ব্যাপারটা সেটা সাজানো দরকার আছে। আর বিশেষ করে যারা এমপ্লয়াররা আছে, যারা ইররেসপন্সিবল এমপ্লয়ার আছে, তাদেরকে কন্ট্রোল করা দরকার আছে। সরকার পক্ষের সাথে কোনো কথাবার্তা হয়েছে আপনাদের? হ্যাঁ, আমরা আজকে লেবার কমিশনের কাছে গিয়েছিলাম, কিছুদিন আগে আমরা প্রভিডেন্ট ফান্ডের কমিশনারের কাছে গিয়েছিলাম। তো আমরা বারবার সমস্যাটা তুলছি ওদের কাছে। সরকার এখন নতুন একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বার করেছে নভেম্বর 11-তে। তাতে ওরা বলেছে কি কোনো মালিককে বাগান দেওয়ার আগে তারা কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। মানে কোনো বাকায়া থাকবে না, কোনো বকেয়া টাকা থাকবে না ওদের নামে। তারপরে ওরা 2 কোটি টাকা জমা দিয়ে তারপরে করবে। তারা চা বাগানে যে প্রপার্টি আছে তাদেরকে কোনোভাবে ডিস্ট্রয় করতে পারবে না। এইসব যদি নিয়ম মানা হয় আর দেখে শুনে যদি মালিক দেওয়া হয়, তাহলে দের ইজ নো রিজন ওয়াই ইট শুডন্ট বি প্রফিটেবল। বাগান তো চলার উচিত, বাগানে তো মানে পাতা তো শোনা ওখানে। মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গ সফর করছেন, যাচ্ছেন, বৈঠক করছেন, প্রশাসনিক বৈঠক করছেন, এই সমস্যাটাকে ওনার কানে কেউ তুলছেন না, না উনি জানছেন না বা এড়িয়ে যাচ্ছেন? উনি দিব্যি সব কিছুই জানেন। প্রবলেম যেটা আছে, ধরুন যেরকম মজুরি আছে, 250 টাকা মজুরি দিয়ে রেখেছে। সরকারের নিয়মের মধ্যে মিনিমাম ওয়েজেস অ্যাক্টের মধ্যে কি পড়ে, সরকারের ক্ষমতা আছে ওয়েজেসটাকে রিভাইজ করা, সেটা ওরা করছে না। হ্যাঁ, বাগানগুলো দুক করে চলছে, এমপ্লয়ারগুলো ওয়ার্কারদের টাকা বকেয়া রাখছে, গাছ কেটে দিচ্ছে, বাগান নষ্ট করছে। সরকারের ক্ষমতা আছে এটাকে বন্ধ করার জন্যে।
করছে না তারা। তো এটা তো মানে টোটালি নেগলেক্টফুল। মানে যতই আপনি লক্ষ্মী ভাণ্ডার দিন আর আবাস যোজনা দিন, যদি লোকেদের কাজই না থাকে তারা করবেটা কি? তারা চায়ের ব্যবসা তো প্রফিটেবল, তার সত্ত্বেও এটাকে কিছুটাকে ইউটিলাইজ করা যাচ্ছে না। হ্যাঁ, প্রফিটেবল আছে কিন্তু ইউটিলাইজ করা যাচ্ছে না কেন? মানে যারা এক সেকশন অফ এমপ্লয়েজ আছে ওখানে, যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে আসেনি, তারা রক্ত চুষতে এসছে। বাগান চুষে শেষ করবে, শ্রমিকদের চুষে শেষ করবে, টাকাটা অন্য জায়গায় লাগাবে, বাগানে আর দেবে না। তো সেই ধরনের এমপ্লয়েজকে কন্ট্রোল করা দরকার আছে মানে সরকারের। আপনারা কি এইভাবে সমস্যা না হলে আইনগত কোনো পদ্ধতিতে যাবেন? ডেফিনেটলি আইনগত পদ্ধতিতে যাবো আমরা অলরেডি মিনিমাম ওয়েজেস নিয়ে কেস করে রেখেছি, আমরা ডিউজ নিয়ে কেস করে রেখেছি, সুপ্রিম কোর্ট অব্দি গেছি আমরা কেসে। এই ক্ষেত্রে যদি এসওপি না মানা হয় আমরা কেসে যাবো বা বড় বৃহত্তর আন্দোলনও করবো আমরা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.